নভেম্বরে দেশে আসবেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন আহমেদ। দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। এ মাসেই 200 আসনে একক প্রার্থীদের সবুজ সংকেত, এনসিপির সঙ্গে জোট ইস্যুতে আলোচনার গুঞ্জন। আমাদের সাথে তাদের রাজনৈতিক যোগাযোগ আছে, তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জোট হবে কিনা, তারা আমাদের জোটে আসবে কিনা, সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয়। দেখছিলেন প্রধান শিরোনাম, এবারে জানাবো অন্যান্য শিরোনামগুলো। গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। বাজেয়াপ্ত হতে পারে সম্পদ, নির্বাচনেও অযোগ্য। রাজনীতিতে অস্থিরতার কারণ হতে পারে পিআর পদ্ধতি, সরকার রাষ্ট্র কাঠামোয় নানামুখী সংকট দেখছেন বিশ্লেষকরা। যদি এমন হয় যে মানে আস্থার সংকট তৈরি হয়, সরকার ভেঙে যায় এবং আবারও যদি গভর্নমেন্ট ফর্ম না করা যায় মানে উইথিন দ্য সিটিং পার্লামেন্ট, তাহলে আমাদেরকে আবারও নির্বাচনে যেতে হবে। ইসকন নিষিদ্ধ সহ নানান দাবিতে ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ। লিবিয়ায় মাফিয়া চক্রের হোতা বাঙালিরাই, অপহরণ নির্যাতনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরলেন আরো 309 জন বাংলাদেশি। আমার ঘরে 4টা গুলি করছে, আমার ঘরে তালা ভাঙছে। কোরবানের চোটে যারা মরবি তাদের কম্বল দিয়ে পেয়েছে, মনে করেন ধরেন লিবির গাড়ি তুলে দিয়ে সাগরের উড়ুলে ফেলে দেয়া। জাতিসংঘ দিবসে ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ার অঙ্গীকার নিয়ে প্রশ্ন, গাজা ও ইউক্রেনে যুদ্ধ থামাতে চরম ব্যর্থতার সমালোচনা। এবং বাংলাদেশে কাজ করতে ওয়াসিম আকরামের আগ্রহে ইতিবাচক বিসিবি, উপকৃত হবে দেশের ক্রিকেট, বললেন সভাপতি। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। আগামী মাসের মধ্যেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। জানান, এ মাসেই 200 আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, এমন সংশোধনীতে আপত্তির কথাও জানিয়েছেন তিনি। জানিয়েছেন, এনসিপির সঙ্গে জোট ইস্যুতে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি। লন্ডনে থেকেও বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রের নাম তারেক রহমান। বলা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরেই আবর্তিত হচ্ছে জাতীয়তাবাদী শক্তির সামগ্রিক রাজনীতি। ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই জোরালো হয় তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের সাধারণ নাগরিকের তাকে নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে, কৌতূহল, চলছে নানা আলোচনা সমালোচনা। তারেক রহমান ঢাকায় ফিরে কোথায় থাকবেন, চড়বেন কোন গাড়িতে, গণমাধ্যমে আসছে সেই খবরও। তবে সেসব তথ্যের কোনো বাস্তবতা মেলেনি। শুক্রবার স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেন, নভেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। সমস্ত নেতা ওদের মধ্যে ওনার একটা কন্ট্রোল আছে, সমর্থন আছে এবং নেতৃত্বে তিনি আসীন হওয়ার পরের থেকে, দল পরিচালনার পরের থেকে সেটা এমনভাবে তিনি পরিচালনা করেছেন যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল নেতৃবৃন্দের সাথে কোনো না কোনো সময় ওনার আলাপ হয়েছে। সংসদ নির্বাচন ঘিরে আগ্রহী প্রার্থীদের মধ্যে চলছে নানা লবিং তদবির। মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠছেন তারা। কারো দাবি লন্ডনের ফোন পেয়েছেন, কেউ বা পেয়েছেন সবুজ সংকেত। এসবের উপর ভিত্তি করে সামাজিক মাধ্যমে আলহামদুলিল্লাহ লিখে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা। তবে সবগুলো চূড়ান্ত না হলেও চলতি মাসেই 200 আসনে একক প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিতে চায় বিএনপি। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছে আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। তো যারা এমপি ইলেকশনে নমিনেশন পাবে না তাদেরকে জাতীয়ভাবে বিভিন্নভাবে
মূল্যায়ন করার সুযোগ থাকে। তাহলে কি হবে বাকি 100 আসনে? সেই অঙ্ক মেলাতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, কারণ ভোট এলে সবসময় বদলে যায় জোটের সমীকরণ, চলে নানা হিসাব নিকাশ। তবে কি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোট করবে নতুন দল এনসিপি? আমরা তো বলেছি আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে। তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জোট হবে কিনা, তারা আমাদের জোটে আসবে কিনা, সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয়। তবে এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না, তেমন নয়। আমরা আলাপ আলোচনার মধ্যে আছি, তবে জোটে আসার বিষয়ে তাদের সাথে সরাসরি কোনো আলোচনা হয়নি। গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থায়ী কমিটির এ সদস্য জানান, জোটের প্রার্থী হলেও নিজ দলের প্রতীক নিয়ে ভোট করতে হবে, এমন নিয়মে আপত্তি জানিয়ে চিঠি দেবে বিএনপি। কমিটিতে সংস্কার কমিশন। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। ফাঁসির মঞ্চ যেন হাতছানি দিয়ে ডাকছে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে। ট্রাইব্যুনালে গণহত্যার অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে তার, সেই সাথে বাজেয়াপ্ত হতে পারে সম্পদও, বলছে প্রসিকিউশন। এর মধ্যে আগামী নির্বাচনে অযোগ্য হয়েছেন তিনি। সব মিলিয়ে খাদের কিনার দাঁড়িয়ে এখন এককালের দুর্দণ্ড প্রতাপশালী এই স্বৈরশাসক। আইনগতভাবে তার ভবিষ্যৎ কি? প্রসিকিউশন ও শেখ হাসিনার আইনজীবীর সঙ্গে কথা বলে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন মাহমুদুল হাসান। 17 বছরের জমানো পাপের ভারে এখন জর্জরিত বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা দেশ শাসন করা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি স্বপ্ন দেখতেন 2041 সাল পর্যন্ত ক্ষমতায় আঁকড়ে থাকার। তার এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় 24-এর ঝড়ে। ছাত্র জনতার আন্দোলনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বৈরাচারের মসনদ। ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে চলা মানবতা বিরোধী অপরাধের মামলায় ধরা পড়েছে ভয়ঙ্কর এক খুনি চরিত্র। আন্দোলন দমনে মারণাস্ত্রের ব্যবহারের অনুমতি, আন্দোলনকারীদের হেলিকপ্টার থেকে গুলি কিংবা বিনা চিকিৎসায় আহতদের মেরে ফেলার মতো বহু প্রমাণ মিলেছে সাক্ষ্যে। এরই মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটি রায়ের পর্যায়ে এসেছে। অপরাধ করার পরেও তার পরবর্তী আচরণটা ভালো। 13টি ভলিউমের 8,500 পৃষ্ঠায় থরে থরে সাজানো অপরাধের আমলনামা। 135 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। সুনির্দিষ্ট 5টি অভিযোগ প্রমাণিত হলে তার কি সাজা হতে পারে জানাচ্ছিলেন প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে যে রায়গুলো হয়েছে সেই রায়ের মধ্যে আমরা বেশ কয়েকটি রায় দেখেছি যে মৃত্যুদণ্ড ঘোষণার সাথে সাথে ট্রাইব্যুনাল ফায়ারিং স্কোয়াডে হত্যা করার বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরার আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশন মনে করে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি এবং যার ভিত্তিতে এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ট্রাইব্যুনাল প্রদান করবেন মর্মে বিজ্ঞ চিফ প্রসিকিউটর এবং বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল স্যার ট্রাইব্যুনালের কাছে প্রেয়ার করেছে। গণহত্যার ভিডিও, গণমাধ্যমের রিপোর্ট আর 54 সাক্ষীর সাক্ষ্যে উঠে এসেছে এই আসামির নৃশংসতা। আমাদের দায়িত্ব হলো একটি মামলা সকল প্রশ্নের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ বিচারের ব্যবস্থা করা, যেটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়। সে কাজটি আমরা করেছি। রায় যদি ট্রাইব্যুনালের প্রদান করেন, প্রত্যেককেই দেশে এনে বিচারের চেষ্টা সরকারের করা উচিত। আর একটা সরকার পরিবর্তন হয়ে রায় পরিবর্তন করা সাধারণত সম্ভব না, যদি সে রায়টি সঠিক রায় হয়, প্রমাণ ভিত্তিক রায় হয় এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত রায় হয়। শেখ হাসিনার আইনজীবীর কাছে প্রশ্ন ছিল, এত অপরাধ যার আমলনামায়, তাকে আইনি লড়াইয়ে বিজয়ী করা সম্ভব কিনা। কি হবে তা আমি বলতে পারবো না, তবে আমার প্রত্যাশা তো এইটাই থাকবে যে আমি যার পক্ষে লড়েছি তার খালাস হোক। দেখা গেল যে একটি পয়েন্ট আসামির পক্ষে যাচ্ছে, ওই একটি পয়েন্ট ওই 10টি পয়েন্টকে সুপারসিড করে যদি মনে হয় যে এর থেকে ওই একটি পয়েন্টই অনেক গুরুত্বপূর্ণ এবং সেই একটি পয়েন্টের প্রেক্ষাপটেও জজ সাহেবরা খালাস দিতে পারে। তবে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভাগ্যে কি আছে
তা জানতে অপেক্ষা করতে হবে নভেম্বর পর্যন্ত। সে মাসেই পাওয়া যাবে ট্রাইব্যুনালের এক মামলার রায়। ট্রাইব্যুনালে আরও আছে গুমের মামলা, শাপলা চত্বরে গণহত্যার মামলা। যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। 5 বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 10 বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। নিম্ন আদালতে হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা এখন 605টি। আছে দুদকের দুর্নীতির মামলাও। সব মিলিয়ে ক্রমে আরও অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছেন ভারতে পালিয়ে থাকা গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। পিআর পদ্ধতিতে ভোট হলে নানান জটিলতা সৃষ্টি হবে। একদিকে কঠিন হবে জবাবদিহি নিশ্চিত করা, অন্যদিকে সরকার ও রাষ্ট্র কাঠামোতে দেখা দেবে নানামুখী সংকট। পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকরা বলছেন, এই পদ্ধতিতে ভোটের পর ছোট দলগুলোর উপর নির্ভরশীলতা বাড়বে সরকারের। আর এছাড়া সাধারণ ভোটাররা বঞ্চিত হবেন নিজ এলাকার পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ থেকেও। সামগ্রিকভাবে রাজনীতিতে এক ধরনের অস্থিরতা সৃষ্টির সংকট করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আল মোহামিনুল খান। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনো পরস্পর বিপরীতমুখী অবস্থানে প্রধান রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা বলছেন, এই পদ্ধতি সংসদ সদস্য ও জনগণের মধ্যে সরাসরি সম্পর্ককে ভেঙে দেয়, যা গণতান্ত্রিক জবাবদিহির ক্ষেত্রে বড় সংকট তৈরি করে। পিআর পদ্ধতিতে ভোট হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। ম্যাক্সিমাম সময় দেখা যায় পিআরের কারণে কোয়ালিশন গভর্নমেন্ট হয়। তো এই কোয়ালিশন গভর্নমেন্টে তো সব দলের টানাপোড়েন থাকে, সবার স্বার্থ রক্ষা করতে হয়। তখন প্রধানমন্ত্রী যিনি থাকেন বা প্রেসিডেন্ট যিনি থাকেন তিনি কাজ করতে পারেন না। এই অবস্থায় সবার স্বার্থ রক্ষা করতে গিয়ে তার মূল মনোযোগ থাকে, সরকার রক্ষা করা। বাংলাদেশে উচ্চ কক্ষ বলেন, নিম্ন কক্ষ বলেন, পিআর চালু করলে এই কক্ষগুলো আরও এলিট বেসড হয়ে যাবে। আমি মনে করি এটা অলিগার্কি হয়ে যাবে। কারণ আপনি তো দলীয়ভাবে আপনি সাংসদ ঠিক করছেন, তো দলীয়ভাবে সাংসদ ঠিক করলে তো দলের প্রধান বা দলের যারা কর্তাব্যক্তি থাকবেন তারাই ঠিক করবে কে সাংসদ হবে কে হবে না। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, পিআর পদ্ধতিতে কোনো দলের পক্ষে একা সরকার গঠন করা সম্ভব হয় না। এজন্য তাকে ছোট ছোট দলগুলোর প্রতি নির্ভর করতে হয়। এই সুযোগে অনেক সময় ছোট দলগুলোর পক্ষে সহজ হয় সরকারকে জটিল পরিস্থিতিতে ফেলা। আমাদের এখানে অনাস্থা অনেক বেশি, তো ফলে যদি আমরা দেখি যে অনেকগুলো ছোট ছোট দল অনেক আসন পেয়েছে এবং এক পর্যায়ে যদি এমন হয় যে মানে আস্থার সংকট তৈরি হয়, সরকার ভেঙে যায় এবং আবারও যদি গভর্নমেন্ট ফর্ম না করা যায় মানে উইথিন দ্য সিটিং পার্লামেন্ট, তাহলে আমাদেরকে আবারও নির্বাচনে যেতে হবে। তাহলে একাধিক সময় যদি আমাদেরকে নির্বাচন করতে হয়, তাহলে দেখা যাবে যে এটি একটি সংকট তৈরি করতে পারে। এই পদ্ধতির কারণে 2019 থেকে 2022 সালের মধ্যে ইসরায়েলে 5 বার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাপানেও এজন্য ঘন ঘন প্রধানমন্ত্রী পরিবর্তন ও অনিয়মিত নির্বাচনের উদাহরণ রয়েছে। আর এই অস্থিরতার উদাহরণ রয়েছে নেপালেও। তাই অনেক দেশেই প্রায় বিলুপ্ত করা হয়েছে পদ্ধতি, যার মধ্যে ইতালি অন্যতম। পিআর ব্যবস্থা চালু হলে বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হলেও এর ফলে প্রায়শই কোয়ালিশন জটিলতা, সরকার গঠনে দীর্ঘসূত্রিতা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির নজির রয়েছে, যেখানে দলীয় পারস্পরিক দ্বন্দ্ব রাজনৈতিক প্রক্রিয়াকে বারবার বাধাগ্রস্ত করেছে। পিআর পদ্ধতি চালু হলে জনপ্রতিনিধি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শঙ্কা ভোটারদের। আর বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো শক্তিশালী না করেই এই পদ্ধতি লাগু করা হলে তা হিতে বিপরীত হতে পারে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন বিতর্ক থাকলেও এর বাস্তব প্রয়োগ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার যথাযথ ভূমিকা পালন করছে না মন্তব্য জামায়াত নেতাদের। নভেম্বরের মধ্যে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীর রামপুরায় গণসমাবেশ করেছে দলটি। নেতারা বলেন, দেশকে শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল, 5 আগস্ট ছাত্র জনতা তা উদ্ধার করেছে। জুলাই সনদ মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি বলেও মন্তব্য করেন তারা। কারণ জনগণ যেভাবে চায়, যা তাদের প্রত্যাশা, সেইভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ ভূমিকা পালন করছেন না বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেজন্যই আমরা 5 দফা দাবিতে আন্দোলন করছি রাজপথে। এবার জেরুসালেম নির্বাচনের পথে।
পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক দৃঢ়। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচন নিয়ে সরকারের ওপর দেশি বিদেশি কোনো চাপ নেই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও বলেছেন, ফেব্রুয়ারিতে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে। শুক্রবার মাগুরায় জুলাই যোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। প্রেস সচিব বলেছেন, নির্বাচনের ব্যাপারে সব দলের ঐক্য রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আপনি না ভোট দিতে পারবেন। এটা করার মূল কারণ আপনারা জানেন যে 2014 সালের 5ই জানুয়ারির যে ইলেকশনকে সামনে রেখে আওয়ামী লীগের এই যে এইচটি ইমাম সহ আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ এমন একটা ম্যানিপুলেট করার ফলে দেখা গেল যে 154টা ভোট ইয়েতে তারা এককভাবে প্রার্থীতে জিতে গেলেন। বাংলাদেশের মানুষ যেন তার ভোট দিতে পারেন, দিয়ে যেন তাদের ক্যান্ডিডেটদেরকে, তাদের চয়েসের ক্যান্ডিডেটকে সে যেন জিতাতে পারেন, সেই জন্য এই বিধানটা করা হয়েছে। ইসকন নিষিদ্ধ সহ বেশ কয়েকটি দাবিতে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে নানান সংগঠন। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছেন তারা। আর দাবি আদায় না হলে দেয়া হয়েছে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও। শুক্রবার বাদ জুমায় এসব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাদ জুমা স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেট এলাকা। বিক্ষোভ সমাবেশ করে ইন্তিফাদা বাংলাদেশ। ইসকন নিষিদ্ধ করা এবং গাজীপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তাদের। সমাবেশ থেকে পুলিশকে ক্ষমা চাওয়া সহ 6 দফার দাবি জানানো হয়। এই ইসকনের উদ্দেশ্যই হলো ইহুদিদের চক্রান্ত বাস্তবায়নের জন্য ভারতবর্ষ সহ পুরো উপমহাদেশের প্রতিটি কান্ট্রিতে, প্রতিটি দেশে সর্বদা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করা। পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ধর্ষকদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। অবিলম্বে ইসকন নিষিদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এদিকে চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আইনজীবী আলিফ হত্যার বিচার কাজে বিলম্ব হওয়ার অভিযোগও করেন সংগঠনটির নেতারা। আমাদের আলিফের যে সমস্ত হত্যাকারীরা এখনো গ্রেফতার হয় নাই এবং তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদের হেফাজতের একজন সিনিয়র নেতাকে অপহরণ করে গুম করে ওনারা ভারতীয় সীমান্তে আমরা পেয়েছি। তারা সংঘবদ্ধ দর্শন করছে দেশে অস্থির করার জন্য। এদিকে ইসকন নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। লিবিয়ায় মাফিয়া আর দালাল চক্রের মূল হোতা বাঙালিরাই, এমন অভিযোগ দেশটির থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরা বাংলাদেশিদের। তাদের কেউ চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে বেঁচেছেন, আবার কেউ বা দিতে বাধ্য হয়েছেন লাখ লাখ টাকার মুক্তিপণ। যেমন হতভাগ্য 309 জন দেশে ফিরলেন। শুক্রবার সকালে তাদের নিয়ে শাহজালাল বিমানবন্দরের নামে লিবিয়া সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইট। অবশেষে লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম। ছিলেন 3 বছর মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। দেশে ফিরে বলছিলেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প। এরা কি করে আটকাই এনে বাইজে বাইজে গরুর পাশে লটকাই ফেলো, এরা লটকাই ফেলে বেড়ারে লটকে বাদে ভিডিও কল দেবো বাড়ির কত টাকা
এত লাগতো। গত শুক্রবার আমার বাবা মারা গেছে, আজকে শুক্রবার আমার ছোট ভাই বাংলাদেশে আসছে। অনেকটা একই গল্প হাফিজুর রহমানের। গুলি করে দরজা ভেঙে থাকার জায়গা থেকে তাদের 7 জনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় 70 লাখ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন। মাফিয়ারা আমাদের মা দইয়া নিয়ে গেছে, আমার ঘরে 4টা গুলি করছে, আমার ঘরে তালা ভাঙছে, মারপিট করতো, তারপর টাকা পয়সা দেওয়ার পরে আপনার আমাকে এক বাগানও নিয়ে ফালাই দিয়ে আসছে। শুক্রবার সকালে লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সবারই অবস্থা একই রকম। সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া এবং দালাল চক্রের দৌরাত্ম্যের কথা। অভিযোগ, সেসব মাফিয়া চক্র পরিচালনা করেন বাঙালিরাই। মোটর বাইক উল্টে দিয়া পাও উপর নিয়ে দিয়া তাহলে দিতে পিটাইতো, এই পায়ের নিচে দিয়ে পিটাইতো। এখন মনে করেন টাকা না দিলে মনে করেন ধরেন হামাগক মনে করেন ধরেন এভাবে পিস্তল ধরার পরে মনে করেন ধরেন কোবানের চোটে যারা মরবি তাদের কম্বল দিয়ে পেয়েছে মনে করেন ধরেন লিবির গাড়ি তুলে দিয়ে সাগরের উড়ুল দিয়ে ফেলে দিয়ে আসে। তো 50 লক্ষ টাকা দিয়েও তার একটা হাত হারাইছে, বাট সে ফিরে আসছে কিন্তু হাত হারাইছে। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী 309 জন লিবিয়া থেকে বিমানে ওঠেন। একই প্রক্রিয়ায় আগামী 30 অক্টোবর মিশরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের জন্য লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস। এর আগে 9 অক্টোবর প্রথম দফায় 309 জন দেশে ফেরেন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বসুন্ধরার আবাসিকে অবস্থিত আপন ফ্যামিলি মার্টে সাপ্তাহিক ছুটির দিনে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। শুক্রবার সকালে দেখা যায় বাড়তি সমাগম। সব পণ্য এক ছাদের নিচে পেয়ে খুশি আগতরাও। এখানে সপ্তাহ জুড়ে থাকছে নানান অফার। সুপার শপটিতে একই সাথে ফার্মেসি কর্নার, অলংকার সহ পাওয়া যাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন পণ্য। একসাথে নিচে সবকিছু পাওয়া যায়, প্রোডাক্টগুলো খুব গুণগত মানের। এখানকার কাঁচা বাজার অনেক ভালো, বিশেষ করে সবজি আইটেমগুলো খুবই ভালো। এরপরে খাসির মাংস বা গরুর মাংস আমার কাছে এগুলো অনেক বেশি ভালো লাগে। সবসময় হচ্ছে সবজি, ডিম আর জুস। কাঁচা বাজার বাইরের থেকে এখানে দাম তুলনামূলক একটু বেশি হলো, মানে ভালো ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। বসুন্ধরা আবাসিকে মিনা বাজারের ন্যায্য মূল্যে নিত্যপণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। জাপান স্ট্রিটের জেসিএক্স বিজনেস টাওয়ারে অবস্থিত এই সুপারমার্কেট চেইন শপ। শুক্রবার সকাল থেকে এখানে দেখা যায় ক্রেতার সমাগম। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে সাজানো প্রতিটি সেকশন। সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে সব নিত্যপণ্য। দেশি বিদেশি বিভিন্ন পণ্য মিলছে একই ছাদের নিচে। মিনা বাজার আমার জন্য সবসময় আস্থার জায়গা। স্পেসিফিকভাবে কোনো প্রোডাক্টের নাম বলবো না, এক ছাদের নিচে আসলে অনেক কিছু পাওয়া যায়। এখানে যা পাওয়া যায় সবই লাগে, সবই নেওয়া হয় এখান থেকেই, কারণ আসলে বাইরে তো যেতে হলে আবার অনেক দূর যেতে হবে। মিনা বাজার সবসময় কোয়ালিটি প্রোডাক্ট মেনটেন করে। আমি স্পেশালি মিনা বাজার থেকে সুইটসগুলো নেই। কাঁচা বাজার আর হচ্ছে মাছ, এগুলো সব এখান থেকে নেই, কোয়ালিটি ভালোই থাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনের অঙ্গীকার নিয়ে গড়ে ওঠা জাতিসংঘ গাজা কিংবা ইউক্রেন যুদ্ধ থামাতে কি ভূমিকা রাখতে পেরেছে? জাতিসংঘ দিবসে নতুন করে উঠেছে সেই প্রশ্ন। অনেকে মনে করেন সংস্থাটি আসলে ঠুটো জগন্নাথ। হম্বিতম্বি থাকলেও এটি আসলে নখদন্তহীন। শক্তিশালী দেশগুলোর মর্জির উপরই টিকে থাকার পথ খুঁজতে হয় জাতিসংঘকে। এ কারণে যুদ্ধ থামানোর কার্যকর কোনো ক্ষমতা নেই তাদের। 1945 সালে শেষ হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখনও বিশ্ব রক্তাক্ত, বিধ্বস্ত ও অনিশ্চয়তায় ভরা। এমন পরিস্থিতিতে একটি স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। তবে এত বছর পরও বিশ্ববাসী নতুন নতুন যুদ্ধের আঘাতে ক্ষতবিক্ষত। সবশেষ যার ন্যাক্কারজনক চিত্র হাজির হয়েছে ফিলিস্তিনের গাজায়। ছোট্ট এই ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে হতাহত লাখ লাখ মানুষ, যার পেছনে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। ইউক্রেনেও ধ্বংসযজ্ঞ চলছে। এর পেছনে আরেক বড় পরাশক্তি রাশিয়া। প্রতিদিনই মিলছে হতাহতের খবর।
এমন বড় দুটি চলমান যুদ্ধের মাঝে আবারও এসেছে জাতিসংঘ দিবস। আরও একবার প্রশ্ন উঠেছে, সংঘাত থামাতে জাতিসংঘের কি ক্ষমতা যথেষ্ট আছে? কোনো কার্যকর পদক্ষেপ না দেখে অনেকেই এই প্রশ্নের উত্তর দেন না, জাতিসংঘের আসলে কোনো ক্ষমতাই নেই। প্রতিষ্ঠার 8 দশকে নিজস্ব নীতি ও উদ্দেশ্যের পথে কতটা সফল জাতিসংঘ তার হিসেবও নেতিবাচক দৃষ্টিতেই দেখেন বিশ্বের অনেকে। তাদের মতে সংস্থাটির কার্যকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবনার সময় এসে গেছে, অথবা জাতিসংঘকে মুক্ত করতে হবে পরাশক্তি দেশগুলোর প্রভাব বলয় থেকে। আফরিন মৌ, নিউজ 24। জানিয়ে দেব খেলার খবর। এশিয়া কাপের মাঝেই পাকিস্তানের লিজেন্ডস পেসার ওয়াসিম আকরাম নিউজ 24-কে জানিয়েছিলেন সুযোগ পেলে বাংলাদেশে কাজ করতে চান তিনি। এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলেন, ওয়াসিম আকরামের মতো পেসার বাংলাদেশে কাজ করলে দেশের ক্রিকেট উপকৃত হবে। আমাদের সঙ্গে রয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তার সঙ্গে আমরা কথা বলবো এই সিরিজ সব বিভিন্ন বিষয় নিয়ে। বুলবুল ভাই, শুরুতে জানতে চাও, বাংলাদেশ এমন সিরিজ জিতলো, আপনি আসলেন বাংলাদেশ দল জিতলো, কি বলবেন? সবথেকে বড় যেটা মনে হচ্ছে যে ক্রিকেটের মধ্যে যে জিনিসগুলো গত দুটো ম্যাচে বা স্পেশালি গত ম্যাচে যে কনফিডেন্সের যে অভাবটা ছিল, একটা দল হারার পরে যে বাউন্স ব্যাক করতে পারে এত সুন্দরভাবে, তার একটা উদ্দেশ্য প্রমাণ আজকের এই বাংলাদেশ টিম। উইকেটটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, আপনিও আসলেন, উইকেটের চরিত্র বদলে গেল বলতে গেলে। দুই ওপেনার দারুণ ব্যাটিং করেছে, বলতেন আপনার কাছে কি ম্যাজিকটা ছিল? ক্রেডিটটা দেবো পুরো গ্রাউন্ডস টিমে যারা কাজ করে, যারা রাত দিন রোদের মধ্যে কাজ করে। আপনারা হয়তো জানেন না কি পরিমাণ পরিশ্রম করে তারা, তাদের জন্য কোনো শুক্রবার ছুটি নেই। তারা সবসময় চেষ্টা করে এই মাঠটাকে যত ভালো করা যায়। অনেক সময় মাটির কারণে হোক বা ওয়েদারের কারণে হোক হয়তো 100% করতে পারে না, বাট তারা অনেক পরিশ্রম করে, তাদেরকে পুরো কৃতিত্ব দিতে চাই। একটা প্রশ্ন জানতে চাই যে ওয়াসিম আকরাম বাংলাদেশের দলের সঙ্গে কাজ করতে চান বিনা পারিশ্রমিকে, তাকে কোনোভাবে যুক্ত আপনারা করতে চান কিনা যদি সুযোগ থাকে? আমি তো ওই ধরনের কোনো কিছু শুনিনি এখনো, বাট ওনার মতো ক্রিকেট মেধা, নট অনলি ফাস্ট বোলার, ওনার ক্রিকেট মেধা তো পৃথিবীতে কমই আছে। আমার সাথে পার্সোনাল যোগাযোগ আছে, আমি নক করে দেখবো। এটা তো আমাদের জন্য সুখবর একটা। টসের আগে আপনি গ্রাউন্ডসম্যানদের সাথে কথা বলছিলেন, আমরা দেখছিলাম, কি বার্তাটা দেন? অ্যাকচুয়ালি সামনে আমরা যেতে পারি উইথ পজিটিভস, কনফিডেন্স। তো যখনই যার সাথে কথা বলে চেষ্টা করি আমরা যেন কনফিডেন্টলি সামনের দিকে এগিয়ে যেতে পারি। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বিভিন্ন বিষয়ে কথা বললেন। তিনি ওয়াসিম আকরামকে বাংলাদেশে আনতে চান এবং তিনি বিনা পারিশ্রমিকে ওয়াসিম আকরাম কাজ করতে চেয়েছেন, তিনি কিন্তু এর আগেও জানিয়েছেন। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।